রহস্য রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনবেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও পোড়া শ্মশানের খিদে। গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই বুদ্ধিমানের কাজ হবে। বাস্তবের সাথে এর কোনো রকম কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা কেবলমাত্র লেখিকা গল্পের প্লট সৃষ্টির জন্যই করে থাকেন। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক একটি কাহিনী, আর সাথে থাকছে রহস্য এবং রোমাঞ্চ। তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে, আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, এবং গল্প ভালো লাগলে একটি লাইক করতেও ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও পোড়া শ্মশানের খিদে। গল্পের সূত্রধর আমি সুস্মিতা এবং পরিবেশনায় 62 FPS স্টুডিও। বাবা, আমি ধরা পড়ে যাব না তো? সুনীলের মুখের দিকে তাকিয়ে মোড়ল মশাই বললেন, আরে বাবা, আমরা তো খুব সন্তর্পণেই কাজটা সেরেছিলাম, কেউ সেভাবে দেখতেও পায়নি। তুই খামোখানা অত দুশ্চিন্তা করিস না। আজকে বেনে বউ মারা গেছে, ও সবখানা দাহ করতে নিয়ে যাচ্ছে গ্রামের লোকেরা। তুই যা ওদের সাথে, আমি একটু ওই কাছারির দিকে যাব, কয়েকজনকে ডেকেছি, ওদেরকে একটু কাজগুলো বুঝিয়ে দিয়ে আসি, কেমন? সুনীল মোড়লের কথা শুনে বলে উঠল, আবার ওই শ্মশানে? কেন আমাকে পাঠাচ্ছ? মোড়ল মশাই বলে উঠলেন, যে মরে সে আর ফেরে না। ওহো, কি করেছে বোঝাই তোকে? তুই নিশ্চিন্তে যা। আরে আমি যেতে পারবো না বলি তো তোকে যেতে বললাম। সুনীল নিজের বাবার কথায় রাজি হয়ে গেল, কিন্তু পাপ কোনোদিনও বাপকেও ছেড়ে কথা বলে না। যা কৃতকর্ম থাকে সেটি পুনরায় ফিরে আসে, ফিরতে যে তাকে হবেই। মোড়ল মশাই চলে যান কাছারির দিকে। গ্রামের লোকেরা বেনে বউয়ের সব দেহটিকে কাঁধে করে শ্মশানের দিকে এগিয়ে যেতে থাকেন। শ্মশানে পৌঁছে দেহটিকে দাহ করবার জন্য চিতায় তোলা হয়। সামনে দাঁড়িয়ে থাকা একজন তান্ত্রিককে উদ্দেশ্য করে গ্রামের লোকেরা বলে ওঠে, বাবা, আপনি এগিয়ে আসুন, আপনার হাতেই তাহলে দাহ করার কাজ সম্পন্ন হোক। বেনে বউয়ের পরিবার থেকে কেউই আসেনি, তাই অগত্যা আপনাকেই করতে হবে। তারানাথ এগিয়ে আসেন। এরপর তিনি শান্তি মন্ত্র জপ করে সব দেহটিকে চিতার উপর তুলে দিতে বলেন। সকলে ওনার কথা অনুযায়ী সেই সব দেহটিকে চিতার উপরে তুলে দেয়। এরপরে তাতে অগ্নি নিক্ষেপ করা হয়। এমন সময় সুশীল ক্রমাগতভাবে চিতার আগুনের থেকে এক পা করে পিছিয়ে আসতে থাকে। তার চোখে মুখে এক অদম্য ভয়। তুমি ফিরে এলে কিভাবে? এটা কোনোভাবেই হতে পারে না, তুমি কিছুতেই ফিরে আসতে পারো না। আমি তো নিজের হাতে, না মানে আমি না না না, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ও আসছে, ও এগিয়ে আসছে, এদিকেই আসছে। না না না, এ হতে পারে না, ও আমাকে মেরে ফেলবে। আমি মরতে চাই না, না। সুনীলকে এমন আচরণ করতে দেখে সকলেই ঘাবড়ে যান। তারানাথ এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকেন। কি হয়েছেটা কি? কাকে দেখে এভাবে ভয় পাচ্ছ তুমি? কি হয়েছে বলবে তো? আরে বাবা, কে রয়েছে? কে এগিয়ে আসছে তোমার দিকে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। এমন সময় সজোরে মেঘটা গর্জন করে ওঠে। গ্রামবাসীদের মধ্যে থেকেই একজন চিৎকার করে বলে ওঠে, এবারেও পড়াতে দেবে না, এবারেও দেবে না, এই চলছে। আর কতদিন যে এভাবে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে ঈশ্বর জানেন। আর কতদিন এভাবে হাত পড়া মরাকে ফেলে রেখে যেতে হবে আমাদেরকে, তা কেউ জানে না। তারানাথ বিষয়টি দেখে হতচকিত হয়ে যান। তিনি বলে ওঠেন, আমি জানি না কেন, তবে বিষয়টা একেবারে ঠিক লাগছে না। মনে হচ্ছে যেন এখানে কোনো খারাপ শক্তি রয়েছে।
এমন কোনো শক্তি যে এই কাজ কিছুতেই হতে দিতে চাইছে না। সেই শক্তির সাথে এই মুহূর্তে মোকাবিলা করতে পারা সম্ভব নয়। পরিস্থিতি ক্রমেই খারাপ হতে শুরু করেছে, আবার বাজ গর্জে উঠছে। আমার মনে হয় আপাতত এই স্থানটিকে গাত্রবন্ধন করে দিতে হবে, তবে যদি এই পরিস্থিতির থেকে রেহাই পাওয়া যায়। এই বলেই তারানাথ গাত্রবন্ধনের মন্ত্র পাঠ করতে শুরু করলেন। তিনি বললেন, যাকে পোড়াতে নিয়ে আসা হয়েছে তার দেহের চারিপাশেই গঙ্গা জলটিকে ছিটিয়ে দিন। আমি মন্ত্রপাঠ করে চলেছি। এখানে যদি কোনো দুরাত্মা থেকে থাকে তাহলে এই মন্ত্রের দ্বারাই সে এখান থেকে মুক্ত হয়ে যাবে। তারানাথ মন্ত্র পাঠ করতে থাকলেন। ওম হিম ক্লিম চামুণ্ডায়, ওম ক্লিম হম পট স্বাহা, ওম হুম ক্লিম মিং হট ফট স্বাহা। হঠাৎ করেই মেঘের গর্জনের শব্দ স্তব্ধ হয়ে গেল। এরপরে আচমকা চিতার আগুনের শিখাটি যেন দাউ দাউ করে জ্বলতে শুরু করল। সেই আগুন দেখে তারানাথ বললেন, এই আগুন কোনো সাধারণ আগুন নয়। আমি আমার মন্ত্রের শক্তির দ্বারা এই চিতা জ্বালিয়েছি, অর্থাৎ এখানে নিশ্চিত রূপে কোনো কালো শক্তি রয়েছে যে আগুনকে নির্বাপিত করবার চেষ্টা করছিল। তারানাথের এই কথাগুলি বলা শেষ হতে না হতেই তার নাকে ভেসে এলো একটা বিশ্রী পচা গন্ধ। এমন সময় গ্রামবাসীদের মধ্যে থেকে এক ব্যক্তি বলে উঠলেন, আবারও সেই বিশ্রী পচা গন্ধটা নাকে আসছে। আমরা সকলেই পাচ্ছি। কোথা থেকে আসছে এই গন্ধটা? কিছুই তো বুঝতে পারছি না ঠাকুর মশাই। তারানাথ এদিক ওদিক তাকাতে শুরু করলেন, কিন্তু কিছুই ঠাহর করতে পারলেন না। এমন সময় সুনীলের চোখে মুখের অবস্থা পরিবর্তিত হয়ে যেতে লাগলো। সে বেনে বউয়ের জ্বলন্ত চিতাটির দিকে তাকিয়ে ভয় ও আতঙ্কে গোয়াতে শুরু করলো। ওই আসছে, ওই ধেয়ে আসছে আমার দিকে। আমাকে বাঁচান, বাঁচান আমাকে ঠাকুর মশাই। ও আসছে, এদিকেই আসছে। এমন সময় তারানাথ সহ গ্রামবাসীদের সকলেই সুনীলের মুখের দিকে তাকাল। দেখল সে বড় বড় চোখ করে সামনের দিকে তাকিয়ে রয়েছে। তারাও সেদিকে তাকালো, অথচ কিছুই দেখতে পেল না। কিন্তু সুনীল সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না, সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। গ্রামের লোকেরা সেদিকে তাকিয়ে কিছুই দেখলেন না। এমন সময় তারানাথ তাদেরকে উদ্দেশ্য করে বললেন, জানি না কেন, তবে পরিস্থিতি একেবারেই ভালো ঠেকছে না। মনে হচ্ছে যেন এখানে কিছু একটা ঘটতে চলেছে। আর ওই সুনীল নিশ্চিত কিছু দেখেছে। এখানে কিছু তো একটা রয়েইছে। একটা পচা গন্ধ আমার নাকেও এসেছে, এমনকি আপনারাও সেই গন্ধ পেয়েছেন। কিন্তু এখানে তো পোড়া গন্ধ বেরোনো উচিত, সেখানে এমন একটি বিশ্রী গন্ধ আসতে পারেই বা কিভাবে? তবে আবহাওয়ার গতি প্রকৃতি বলছে সামনেই গ্রামে খুব শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে। খুব খারাপ কিছু, ক্ষতিকর কিছু। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কিন্তু কি সেটা তা আমি জানি না। এখানে কোনো একটা বড় রহস্যও লুকিয়ে রয়েছে। সময়ের সাথে সাথে নিশ্চিত সেই সকল রহস্যের থেকেই পর্দা উঠবে। আপাতত আমাদের বাড়ি ফেরা উচিত। এখানে দাঁড়িয়ে থাকাটা একেবারেই সমীচীন হবে না। গ্রামের লোকেরা সকলেই তারানাথের কথায় বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করলেন। যাওয়ার পথে তারা নিজেদের মধ্যে একটা বিশেষ বিষয়কে নিয়ে আলোচনা করেই চললেন। গ্রামে মরা পোড়াতে এলেই একটা না একটা অঘটন ঘটেই চলত। এই বিষয়টিকে কেন্দ্র করে সকলে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন। প্রতিবার মরা পোড়ানোর সময় ঝড় বৃষ্টির প্রকোপ নেমে আসত, ফলে মরাগুলিকে আধপোড়া অবস্থাতেই রেখেই সকলকে চলে যেতে হতো। তারানাথ সেই মুহূর্তে গাত্রবন্ধন করে দেওয়ার পরে পরিস্থিতি সামান্য স্বাভাবিক আকার ধারণ করেছিল ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই রেশ আবারও কেটে গেল। এর পরেই শুরু হলো ভয়ঙ্কর সব কাণ্ড। সেই সকল কাণ্ডের হদিশ গ্রামের মানুষেরা আগে কোনোদিনও পাননি। পূর্বের চেয়েও ভয়ঙ্কর কিছুই তাদের জন্য অপেক্ষা করছিল। এই ঘটনার পরে কেটে গিয়েছে আরও 40 বছর। তারানাথ স্বপ্নের মধ্যে এক বিভৎস চেহারার নারী মূর্তিকে চিতার আগুন থেকে ভস্মীভূত অবস্থায় বেরিয়ে আসতে দেখলেন। সেই পিশাচী সজোরে আর্তনাদ করতে করতে তার দিকে এগিয়ে আসতে থাকলো। আর ঠিক সেই সময় তারানাথের ঘুমটা ভেঙে গেল।
তিনিও সজোরে চিৎকার করে উঠলেন। এমন সময় চারি সেখানে এসে হাজির হল। বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে? তারানাথের মুখ দিয়ে কথা সরতে চাইল না। তিনি বলে উঠলেন, কিছু না, কিছু না, ও কিছু না। আমারও কোনো একটা ভয়ের স্বপ্ন দেখেছি। আসলে পূর্ব স্মৃতিগুলিকে ভুলতে পারা এতটাও সহজ কাজ নয়। আচ্ছা, আজকেই তো বিভূতি আর কিশোরীর আসবার কথা আছে না? চারি জবাবে বলল, এই তো ওনারা এক্ষুনি এসে পড়বেন, হয়তো আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। বলতে না বলতেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এমন সময় চারি বলে উঠল, ওই যে কাকাবাবুরা বোধহয় এসে পড়েছেন। চারি দরজার দিকে এগিয়ে গেল। তারপরে দেখল সত্যি বিভূতি ও কিশোরী এসে হাজির হয়েছে। তারা চারিদিক দেখে একগাল হেসে ঘরের ভিতর ঢুকতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে বলল, ওই দেখুন ঠাকুরমশাই, বাইরে কেমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস আমরা সময় মতো চলে এসেছি, না হলে যে কি হতো কে জানে, পুরো ভিজে যেতাম। আরে কথায় কথায় তো এগুলো আপনাদের দিতেই ভুলে গেছি। তারানাথ কিশোরীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এগুলো কি? কিশোরী সহাস্যে বলে উঠল, এই যে আমরা আপনার জন্য পাশিংশ আর তেলে ভাজা নিয়ে এসেছি, আপনার প্রিয় জিনিস। এই নিন ঠাকুরমশাই, ধরুন। তারানাথের কাছে কিশোরীর দেওয়া এই উপহারগুলি সর্বদাই পছন্দের ছিল। তিনি হাত বাড়িয়ে এই উপহারগুলিকে গ্রহণ করলেন। তারপরে বললেন, এই তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। এই চারি, মা চারি, এই যা তোমা, ওদের জন্য জল খাবারের ব্যবস্থা কর। এতটা পথ এসেছে, খিদেও পেয়েছে নিশ্চয়ই। বিভূতি তারানাথকে উদ্দেশ্য করে বলে উঠল, না না, আপনাকে এত ব্যস্ত হতে হবে না, আমরা একেবারেই ঠিক আছি, কোনো চিন্তা নেই। আর চারি, তুমি ওসব পরে এনো, আপাতত এখানে বসো তো দেখি। আজকে সকলে মিলে ঠাকুরমশাইয়ের কাছে বসে গল্প শুনব, কি বলো কিশোরী? কিশোরীও বিভূতির কথায় ঘাড় নেড়ে বলল, ঠিকই তো, বিভূতি ঠিক কথাই বলেছে ঠাকুরমশাই, আপনি বরং গল্প বলতেই শুরু করুন। তারানাথ কিশোরীর কথায় সায় দিলেন। এরপরে পাসিং শো এর প্যাকেট থেকে একখানা পাসিং শো বার করে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে প্রবেশ করলেন গল্পে। আর বাকিরা মন দিয়ে শুনতে লাগলো সেই গল্প। উনি বলে চললেন, আমি যে গ্রামে থাকতাম, এই ঘটনা সেই গ্রামেরই। সেই গ্রামে আমার চোখের সামনে এমন কিছু ঘটেছিল যা দেখা মাত্রই আমার শরীরের রক্ত একেবারে হিম হয়ে গিয়েছিল। সেই ঘটনার কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কি বিভৎস ছিল সেই দৃশ্য! বিভূতি জিজ্ঞাসা করল, কেন ঠাকুরমশাই, কি দেখেছিলেন আপনি? এমন কিছু দেখেছিলেন কি যা সাংঘাতিক ভয়ঙ্কর ছিল? ঠাকুরমশাই বলে উঠলেন, ভয়ঙ্কর তো বটেই, কারণ যা দেখেছিলাম সেটা নিজের চোখেই বিশ্বাস করতে পারিনি। আর এই সমস্যার থেকে সুনীলকে রক্ষা করতে গিয়েই আমি হিমশিম খেয়ে গিয়েছিলাম। কিশোরী বলে উঠল, সুনীল, সে আবার কে? তারানাথ প্রত্যুত্তরে বললেন, সুনীল হলো মোড়ল মশাইয়ের ছেলে, আমাদের গ্রামের মোড়ল। ওনাকে সকলে দেবতা জ্ঞানেই পুজো করত, কিন্তু তিনি যে এমন ঘৃণ্য চক্রান্ত করবেন একেই বা ভাবতে পেরেছিল? সবটা শেষ হয়ে গিয়েছিল। চারি তারানাথকে উদ্দেশ্য করে বলল, ঠিক কি ঘটেছিল বাবা? আমার যে আর তর্স হয়েছে না, বলো না কাহিনীটা। তারানাথ বলে চললেন, এ কোনো কাহিনী নয়, এ আমার নিজের চোখে দেখা ঘটনা। আমি কোনো কাহিনীকার নই, শব্দগুলো নিয়ে খেলি মাত্র। আসলে ঘটনার বিবরণ না দিলে তোমরা বুঝবেই বা কিভাবে? সেই কবে কোন আমলে আমার জীবনে কিছু একটা ঘটেছিল, সেগুলো কি মনে থাকে এইভাবে? তো ওই কিশোরী আর বিভূতির জন্যই কথাগুলো স্মরণ করতে হয়। ওরা না থাকলে এই কাহিনী আউড়ে যাওয়ার কোনো মূল্যই থাকতো না। যাক, এবারে তাহলে গল্পে প্রবেশ করা যাক। ওই মোড়লের বিষয়টা ভালো করে আমাদের জানান তো ঠাকুরমশাই। ঠিক কি কি দেখে আপনি আসল সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন?
আসলে ঠিক কি ঘটেছিল ওই গ্রামে, কিভাবে বুঝতে পারলেন আপনি? তারানাথ বললেন, একদিনে কি আর বুঝতে পেরেছিলাম কিশোরী? অনেক দিন ধরে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে করতে তারপরে আন্দাজ করতে পেরেছিলাম। সেই আন্দাজ থেকেই তোমাদেরকে বলছি, কিন্তু বুঝতে গিয়ে আমার একেবারেই না বিশ্বাস উঠে গিয়েছিল। এ কথাও কিন্তু সত্য। বিভূতি বলে উঠল, ওই গ্রামে কি কোনো আতঙ্কের প্রহর ঘনিয়ে এসেছিল? মৃত্যুর উপস্থিতি লক্ষ্য করেছিলেন আপনি? সে আর বলতে, ঠিকই ধরেছ বিভূতি, মৃতের উপস্থিতি বটে, সত্যি তাই। মৃত মানুষকে চোখের সামনে দেখতে পাওয়াটা একটা সাধকের কাছে নতুন কিছু নয়, কিন্তু যখন কোনো আত্মা প্রতিশোধ স্পৃহা নিয়ে ফিরে আসে, তখন তার সাথে লড়াই করতে পারাটা সব থেকে বেশি কঠিন হয়ে যায়। এটা মনে রেখো, আমার সাথেও কিছুটা তেমনই ঘটেছিল। তাই এইসবের সাথে লড়াই করতে আমার খুবই কষ্টও হয়েছিল। নিজের সাধনার দ্বারা অধিকৃত শক্তির মাধ্যমে যে সামান্যটুকু করা সম্ভব সেটির উপরে ভিত্তি করেই ওই সমস্যার সমাধানের চেষ্টা করেছিলাম মাত্র। তবে অত ভয়াবহতাকে নিজের চোখের সামনে দেখে সহ্য করতে পারিনি। আজ তোমাদেরকে সেই ঘটনার কথাই বলবো। মন দিয়ে শুনতে থাকো মন খারাপের সেই কাহিনী। তারানাথ আবার বলতে শুরু করলেন, ওই গ্রামে একটা সমস্যা দেখা দিয়েছিল। মরা পোড়ানোর সময় হলেই একটা না একটা বিপত্তি দেখা যাচ্ছিল। বিশেষ করে আবহাওয়ার পরিবর্তন। যখনই মরার চিতায় আগুন দেওয়া হতো, তখনই আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হতো। শেষে আমি গাত্রবন্ধনের ব্যবস্থা করলাম। ভাবলাম এবারে হয়তো সমস্যা একেবারেই ঠিক হয়ে যাবে। তখন আমি বার সাধনার বিষয় কতটুকু জানতে বা চিনতে পেরেছি বলতে পারো। আমি তো সবে একটু একটু করে শিখছি। ভেবেছিলাম এই সামান্য শিক্ষা দিয়ে যদি কিছু করতে পারা যায়, তাহলে এর থেকে ভালো আর কি বা হতে পারে। সেটির উপরেই ভিত্তি করে আমি এই গাত্রবন্ধনের ক্রিয়া করেছিলাম। কিন্তু সে ক্রিয়াও যে বিপত্তিকে ঠিক করতে পারবে না, তা আমি ভাবতেও পারিনি। ধীরে ধীরে সর্বনাশের পথ ক্রমে প্রশস্ত হতে শুরু করেছিল। ধারণার বাইরে বেরিয়ে যাচ্ছিল পরিস্থিতি। একে একে কঠিন সময় আমার দিকে ধেয়ে আসছিল, আর তার সাথে লড়াই করতে পারা এতটাও সহজ ছিল না আমার পক্ষে। মনে হচ্ছিল এবারে আমাকেও হয়তো মৃত্যু তার কালো জঠরের মধ্যে গ্রাস করে ফেলবে, আর আমি সেই জঠর ভেদ করে বেরোতে পারবো না। পরিবেশ ক্রমে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছিল। কিশোরী বলল, কেন ঠাকুরমশাই, এমন কি ঘটল? তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদম্য ভয়। তিনি বললেন, মৃত মানুষদের কোনোদিনও জীবিত হতে দেখেছো কিশোরী? তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখেছো? নিজেদের কঠিন অবস্থার কথা তোমরা জানতে দেখেছো? বিভূতি বলে উঠল, এসব আবার কি ঠাকুর মশাই? এত শুনেই আমাদের পিলে চমকে যাচ্ছে। এমনটাও আবার হতে পারে নাকি ঠাকুর মশাই? তারানাথ বললেন, হতে পারে বই কি, হয়েছিল। আর সবটাই ঘটেছিল আমার চোখের সামনে। এর সাথে মোকাবিলা করতে পারা আমার পক্ষে একেবারেই সহজ ছিল না, এটা মনে রেখো। চারি বলল, কেন? মৃত মানুষগুলো কি মুক্তির আশায় দেখা দিয়েছিল? তারানাথ জবাবে বললেন, মৃত মানুষগুলিকে যখন পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হতো, তখন কোনো না কোনো একটা অঘটন ঘটেই যেত। আর সেই অঘটনের জেরে সবকিছু একেবারে তছনছ হয়ে যেত। কোনো কিছুই স্বাভাবিকভাবে নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়া সম্ভব হতো না। ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে মরাগুলোকে আধপোড়া অবস্থাতেই ফেলে রেখে চলে আসতে হতো। এরপরে পরের দিন গিয়ে দেখা যেত এই সকল মরাগুলির শরীর থেকে কেউ মাংস ছিঁড়ে খেয়েছে, ছিন্ন ভিন্ন করে ফেলে রেখে দিয়েছে ওই দেহগুলোকে। চোখের সামনে এমন নৃশংসতা দেখলে তোমরা
সহ্য করতে পারতে তো? একবার ভেবে দেখো তো। কিশোরী বলে উঠল, না, একেবারেই না। কিন্তু এমনটা কে করেছিল? আর তাছাড়া এমন প্রাকৃতিক বিপর্যয় বা ঘটেছিল কেন? এর পিছনে কি কোনো কালো শক্তির অবস্থান ছিল ঠাকুরমশাই? তারানাথ বললেন, কালো শক্তির অবস্থানই বলতে পারো কিশোরী। কিছু কিছু অতৃপ্ত আত্মা এতটাই ভয়ঙ্কর হয় যে তাদের উপস্থিতি অনেক কিছুই বদলে দিতে পারে। এদের সাথে মোকাবিলা করতে পারার কাজ খুবই কঠিন। এরা চাইলে মৃতকে জ্যান্ত, আবার জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে তোমার সামনে হাজির করতে পারে। এদের মধ্যেই রয়েছে সেই অনাবিল শক্তি। এরা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে, পুড়তে থাকে, আর ততক্ষণ পর্যন্ত এই আগুন নেবে না যতক্ষণ না পর্যন্ত এরা এই প্রতিশোধের স্পৃহাকে নিবারণ করতে পারছে। এদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তাই এদের থেকে সবসময়ই সাবধানে থাকা উচিত। কিন্তু দুর্বল চিত্তের মানুষদের উপরে এই সকল বিদেহী অতৃপ্ত আত্মারা বিশেষ প্রভাব ফেলতে পারে। গ্রামের মানুষদের সাথেও ঠিক তেমনটাই ঘটে চলেছিল। চারি পুনরায় জিজ্ঞাসা করল, কি দেখেছিলে তুমি বাবা? তারানাথ বললেন, আমি কিছু দেখিনি। দেখতে পাচ্ছিল গ্রামের মানুষগুলো। তাদের চোখের সামনে বিভীষিকা যেন নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠছিল। এসবের কথা ভাবলে আজও আমার শির দাঁড়াবে, হিমেল রক্তের স্রোত বয়ে যায়। বিভূতি বলে উঠল, কি ছিল সেই দৃশ্য ঠাকুরমশাই? আমরা শুনতে চাই। তারানাথ পুনরায় বলা শুরু করলেন, একদিন আমি কাছারিতে মোড়ল মশাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। হঠাৎ দেখলাম বেনে বউয়ের বাড়ির বাইরে বেশ কিছু লোকের সমাগম। বিষয়টা কিছুতেই আন্দাজ করতে পারলাম না। বাড়ির বাইরে এত লোকই বা কেন জড়ো হয়েছে, কারণ আন্দাজ করতে না পেরেই সেদিকে এগিয়ে গেলাম। এর কিছুদিন আগেই বেনে বউ মারা গিয়েছিল। আসলে সেই সময় আমাদের গ্রামে এক মহামারীরও আবির্ভাব ঘটেছিল। একদিকে ভূতের ভয়, অন্যদিকে আবার মহামারী। মানুষের বেঁচে থাকাটাই সব থেকে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। না বিশ্বাস উঠে যাচ্ছিল। আমি এসব মাথায় নিয়েই বেনে বউয়ের ভিটের দিকে এগিয়ে গেলাম। সেখানে পৌঁছাতেই দেখি শেফালি হাহুতাশ করে কাঁদছে। শেফালি হলো বেনে বউয়ের ছেলের বউ। দেখলাম বেনে বউয়ের ছেলে রাঘব গোঙাচ্ছে, ওর মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে। পাশে দেখলাম কবিরাজ মশাইও দাঁড়িয়ে রয়েছেন। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, রাঘবের হঠাৎ কি ঘটেছে কবিরাজ মশাই? সে তো ঠিকই ছিল। নিজের মায়ের শোকে বিষ খেয়েছে নাকি? মুখ দিয়ে এমন গ্যাজাই বা বেরোচ্ছে কেন? হঠাৎ কি ওকে সাপে কামড়েছে? একই এই মহামারী, তারপরে আবার তার এমন অবস্থা। বিষয়টা আমি কিছুতেই আন্দাজ করতে পারছি না। এমন সময় কবিরাজ মশাই বলে উঠলেন, এটা কেবলমাত্র মহামারী কিংবা কোনো রোগ ব্যাধির বিষয় নয় ঠাকুর মশাই। এর সাথে জড়িয়ে রয়েছে এমন একটা ঘটনা যেটির বিবরণ শুনে গোটা ব্যাপারটা আমারও মাথার উপর দিয়ে চলে গিয়েছে। আমার তো এখনো ভাবলে ভয়েতে গা হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। কবিরাজের কথা শেষ হতে না হতেই শেফালি চোখ মুখ লাল করে উঠে দাঁড়ালো। এরপর বলল, কবিরাজ মশাই, আপনি সবটা জানেন না, কিন্তু আমার স্বামীর এমন অবস্থা হওয়ার আগে সে ফিসফিস করে আমার কানে কয়েকটা কথা বলেছিল। সেই কথাগুলো শুনে আমারও নিজের বিশ্বাস হয়নি, কিন্তু এনার শরীরের অবস্থা যত খারাপ হতে শুরু করলো আমি ততই বুঝতে পারলাম যে পরিস্থিতি একেবারে ঠিক নেই। এর সাথে এমন কিছু একটা নিশ্চয়ই জড়িয়ে রয়েছে। শেফালির মুখে এমন কথা শুনে আমারও বড়ই বিচিত্র লাগতে শুরু করলো। আমিও গোটা ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করে উঠতে পারলাম না। শেষে এক প্রকার বাধ্য হয়ে শেফালিকে জিজ্ঞাসা করলাম, কি ঘটেছে ঠিক করে বলো তো দেখি। এর সাথে কি কোনো রকম অলৌকিক কাণ্ড জড়িয়ে রয়েছে নাকি? দেখো, তেমন কিছু ঘটে থাকলে আমার কাছে কিন্তু কিছু লুকিও না, সবটা আমাকে পরিষ্কার করে খুলে বলো। আমাকেও বিষয়টা জানতে হবে, না হলে যে অনর্থ ঘটে যাবে। এমন সময় শেফালি মুখ খুলল। সে বলল, আপনি ঠিকই ধরেছেন ঠাকুর মশাই।
এর সাথে অতি অবশ্যই কোনো অলৌকিক কাণ্ডই জড়িয়ে আছে। আমার স্বামী গতকাল রাতেই তো নিজের মায়ের বিহনে কান্নাকাটি করছিলেন। এমন সময় ঝড় জলের রাতে অন্ধকারে জানলার সামনে নাকি উনি একটা আওয়াজ পান। সামনের দিকে তাকিয়ে দেখেন তার মৃত মা নাকি দাঁড়িয়ে, পচা গলা, একেবারে আধপোড়া দেহটা তার দিকে একবারে চেয়ে রয়েছে, আর হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে তাকে নিজের দিকে আহ্বান করছে। বলছে, কি রে রাঘব, আমাকে আধপোড়া অবস্থায় রেখে চলে এলি? তোর কি একবারের জন্যও আমার কথা মনে পড়লো না? তুই কিভাবে এই কাজ করতে পারলি? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে রাঘব, ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে বাঁচা, বাঁচা আমাকে। এই বলেই নাকি আমার শাওরিমার আত্মাটা জালনা দিয়ে ভেতরে ঢোকবার চেষ্টা করছিল। রাঘবের কাছে ঘেঁষার চেষ্টা করেই চলেছিল। আপনি ভাবতে পারছেন একবার কি ভয়ঙ্কর সেই কাণ্ড? এই সব দেখবার পর থেকেই ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছিল। কিন্তু আমাকে উনি ডেকে ফিস ফিস করে এই কথাগুলো বলে দিয়ে যেতে পেরেছিলেন। এইটুকুই যা। আপনি বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না। আমিও গোটা ব্যাপারটা বুঝলাম। এমনটা যে অস্বাভাবিক নয়, যে কোনো মুহূর্তেই ঘটতেই পারে, সেটাও বেশ ভালোভাবেই আন্দাজ করে ফেলতে পারলাম। এরপরে শেফালিকে উদ্দেশ্য করে বললাম, আমি তোমার কথায় পূর্ণ বিশ্বাস করি। তুমি যে এক বর্ণ মিথ্যে বলছো না, সেটাও বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছি। কিন্তু এইসবের আড়ালেও একটা ভয়ঙ্কর সত্য রয়েছে, যেটির কারণেই এই গ্রামের বুকে এমন চরম সংকট নেমে এসেছে। আমাকে যে করেই হোক সেই কারণটিকে খুঁজে বের করতেই হবে। এখন থেকে গ্রামবাসীদেরকে আরো সন্তর্পণে থাকতে হবে। সন্ধ্যের পরেই কেউ বাড়ির বাইরে বেরোনোর চেষ্টাও করবেন না, তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে। এতদিন মহামারী আমাদেরকে অচিরে গ্রাস করছিল, আর এখন দেখতেই তো পাচ্ছ মৃত মানুষের আনাগোনা ক্রমেই বৃদ্ধি পেতে শুরু করেছে। এই মৃত মানুষগুলো নিজেরা আসছে না, কেউ এদেরকে প্রেরণ করছে ভয় দেখানোর জন্য। গ্রামের মানুষকে আতঙ্কিত করে রাখবার উদ্দেশ্যে কোনো কালো শক্তি এই কাজ করে চলেছে। আমারও মনটা কয়েকদিন ধরেই ভীষণ অস্বস্তিতেই রয়েছে। কিছু তো একটা ঘটছেই। সময়ের সাথে সাথে এই বিষয়টির খোলসাও হবে। আপনারা সকলে একটু সাবধানে থাকুন। এরপরে আমি মন্ত্র উচ্চারণের দ্বারা রাঘবকে স্বাভাবিক করে দিয়েছিলাম। শুনেছিলাম ধীরে ধীরে সে কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছিল, কিন্তু এরপরে ঘটলো এমন এক কাণ্ড যেটি আমার সন্দেহকে আরো 3 গুণ বাড়িয়ে দিল। তারানাথ থামলেন। বিভূতি তাকে উদ্দেশ্য করে বলল, কেন, কি ঘটল ঠাকুর মশাই? তারানাথ বললেন, এরপরে গ্রামে মড়কের কারণে একের পর এক মানুষের মৃত্যু ঘটতে শুরু করল। দেখতে দেখতে মোড়লের প্রাণটাও অকালে চলে গেল। মোড়ল ছিলেন গ্রামের প্রধান। সে মারা যাওয়ায় গ্রামের মধ্যে শোকের ছায়াও নেমে এলো। মোড়লের কিভাবে মৃত্যু ঘটেছিল এই বিষয়ে কেউই সেভাবে কোনো কথাই বলতে পারল না। সকলের মনের মধ্যেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মোড়লকে নিজের বাড়ির দাওয়ায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সে তার চোখ দুটোকে খোলা রেখেই মারা গিয়েছিল। আকাশের দিকে তাকিয়ে থাকা দুটো চোখের মণির রং একেবারে সাদাটে বর্ণ ধারণ করেছিল। মণির বর্ণ সাদা হতেই বা পারে কিভাবে? এই বিষয়টি কি তোমরা একবারের জন্য হলেও আন্দাজ করতে পারছো? কিশোরীও বলে উঠল, সে কি ঠাকুরমশাই, মনির বর্ণ সাদাটে হলো কিভাবে? তারানাথ বলে চললেন, এটাই তো ছিল আসন্ন প্রশ্ন। গ্রামের মানুষেরা মোড়লের অস্বাভাবিক মৃত্যুটিকে দেখেছিলেন কেবল মাত্র, কিন্তু আমি দেখতে পেয়েছিলাম এর ভিতরে লুকিয়ে থাকা সেই অনাবশ্যক রহস্যকে, যে বিষয়টি সেভাবে কারুরই নজরে পড়েনি। মোড়লের চোখের মনির বর্ণ বদলে যাওয়ার বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছিল। একমাত্র কোনো অপশক্তির প্রভাবগ্রস্ত হয়ে মারা গেলে তবেই এমনটা ঘটে থাকে। যখন কোনো কালো শক্তি কোনো মানুষের শরীর ও মনের উপরে কবজা করে ফেলে, তখন এমন অস্বাভাবিক মৃত্যুর শিকার হতে হয় সেই ব্যক্তিকে।
এই বিষয়টি আমি আমার গুরুদেবের কাছ থেকে জানতে পেরেছিলাম। বিষয়টা ছিল সত্যি বড় অসামঞ্জস্যকর। মোড়লের দেহটি নিয়ে আমরা সকলে শ্মশানের দিকে এগিয়ে চললাম। রাত অনেক হয়ে গিয়েছিল। সারাদিন বৃষ্টি বাদল চলতে থাকায় কেউই ওই পরিবেশের মধ্যে কাজ সারতে পারছিল না। ফলে অগত্যা দেরি না করে রাতের পরিবেশটিকেই বেছে নেওয়া হয়েছিল। রাতের বেলাও বৃষ্টি পড়ছিল, তবে এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। অপঘাতে মরেছেন যিনি, তার শরীরটিকে কখনোই পরের দিন পোড়ানো যায় না। মৃত্যুর দিনের মধ্যেই তার দাহ সংস্কারের ক্রিয়া করে ফেলতে হয়, এটাই নিয়ম। না হলে সেই মৃত ব্যক্তির শরীরে শয়তানি শক্তি প্রবেশ করে। মোড়লের শরীরটাকেও দেখে তেমনটাই লাগছিল। তিনি যে অস্বাভাবিক কিছু একটা দেখেই মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হয়েছিলেন, এই বিষয়ে সকলেই কম বেশি নিশ্চিত ছিলেন। আমরা যথারীতি মরদেহটিকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। শ্মশানে পৌঁছে দেখলাম চারিদিক নিস্তব্ধ হয়ে রয়েছে। সেদিন একটাও মরাও পড়েনি। আমি মরা আগলে বসে রইলাম, আর বাকিরা চিতার কাঠ সাজাতে শুরু করলো। আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, আজকে ভোর হয়ে গেলেও ক্ষতি নেই, তবে মোড়ল মশাইয়ের শরীর সম্পূর্ণ পোড়ানো পর্যন্ত কেউ এখান থেকে নড়বে না। দেহগুলিকে আধ পোড়া অবস্থায় রেখে দিয়ে চলে যাওয়ার কারণেই কিন্তু এমনতর বিপত্তি ঘটে চলেছে। এই বিষয়টির প্রতি আমাদেরকেই খেয়াল রাখতে হবে। সকলেই আমার কথায় সায় দিলেন। একে মড়কের সময় গ্রামবাসীদের প্রাণ সংশয়ের সম্ভাবনা ছিল, তারপরে আবার এই ভূতের ভয়ের উপদ্রব, সবকিছু মিলেমিশে এক চরম কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বৈকি। রাত আরো গভীর হলো। চিতায় তোলবার পূর্বেই আমি মৃতদেহটির উপরে গাত্র বন্ধনের ক্রিয়াখানাও সেরেই ফেললাম। এরপরে চিতায় তুলে দেহটিকে অগ্নি নিক্ষেপ করা হলো। এমন সময়ই হঠাৎ করেই আমার নাকে ভেসে আসতে থাকলো একটা বিশ্রী পচা গন্ধ। কিন্তু ওই গন্ধটা কোত্থেকে আসছে, এই বিষয়টা আমি কিছুতেই আন্দাজ করে উঠতে পারলাম না। একটা গন্ধ আসছে, ভীষণ বিশ্রী একটা গন্ধ, কিন্তু কোথা থেকে আসছে এই গন্ধটা? এতকাল ধরে যতবারই এই শ্মশানে এসেছে ঠিক এই গন্ধখানেই আমার নাকে এসেছে। তাহলে কি গন্ধের মধ্যে দিয়ে কোনো কালো শক্তি নিজের অস্তিত্বের কথা জানান দিয়ে যেতে চাইছে? কিন্তু কে হতে পারে সে? কিভাবেই বা এই গোটা বিষয়টি চোখের সামনে ফুটে উঠবার স্পর্ধা দেখাচ্ছে? এ কোন কালো শক্তি, কোন বিদেহী আত্মার চক্রান্ত, যে কিনা গোটা গ্রামকে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে ফেলতে চাইছে? মড়কের কারণে তো গ্রামের চাষাবাদ সবকিছুই বন্ধ হয়ে গিয়েছে, আর সেই সাথে মানুষের শারীরিক অবস্থারও অবনতি ঘটেই চলেছে। একের পর এক নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। কিন্তু এসবের জন্য কেউ তো একটা দায়ী অবশ্যই হবে, কিন্তু কে সে? আমি বিষয়গুলি নিয়ে গভীরে চিন্তা করে চলেছি, এমন সময় হঠাৎ দেখি হামাগুড়ি দিয়ে কোনো একটি নারী মূর্তি ওই মোড়লের চিতার কাঠগুলিকে পা দিয়ে লাথি মেরে এদিকেই এগিয়ে আসছে। বিষয়টি বোধ হয় না আর কারুর নজরে পড়েছিল। জানি না কেন মনে হলো সে আমাকে উদ্দেশ্য করে বিষয়টি দেখাতে চাইছে, তার উপস্থিতির কথা জানান দিতে চাইছে। কিন্তু কে সে, কি চাই সে? আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, মুখ বিকৃত করলাম না। প্রচন্ড ভয়ও করছিল। আতঙ্কে পিঠ দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করেছিল, কিন্তু তারপরেও মুখে কুলু বেটেই রইলাম। কিছুতেই সকলের সামনে নিজের মনের মধ্যে চলতে থাকা ওই তীব্রতর আতঙ্ককে প্রকাশ করলাম না। আমি ক্রমে পিছিয়ে আসতে শুরু করলাম, আর ওই কালো পোড়া নারী দেহটা আমার দিকে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসতে থাকলো। ওহ, কি বিভৎসতা! তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারতে না বিভূতি। সে ক্রমে সে জনমানুষের ভিড় এড়িয়ে তাদের শরীরগুলোকে ভেদ করে যখন ঠিক আমার মুখের সামনে এসে দাঁড়ালো, তখন আমি একেবারেই নিশ্চিত হয়ে গেলাম যে এ কোনো মানুষ নয়, এ তো অশরীরই। না হলে সামনে দাঁড়িয়ে থাকা ওই লোকগুলির শরীরগুলিকে ভেদ করে এভাবে চলে আসতে পারলোই বা কিভাবে? আমি মোড়লের চিতার দিকে আরেকবার তাকালাম, আর ঠিক সেই সময় পুনরায় গর্জে উঠল বাজ,
আর তখনই ওই পৈশাচিক হাসি হাসতে হাসতে আমাকে উদ্দেশ্য করে বলল, কি ভেবেছিস তারানাথ, তুই এসবের কারণ খুঁজে বের করতে পারবি? এত সহজ এসবের কারণ খুঁজে বের করে ফেলা? আরে বাবা, আমি যদি এত সহজেই সকলের সামনে সবটা নিয়ে আসতাম তাহলে বদলা সম্পূর্ণ করতাম কিভাবে? দেখলাম ওই লোকগুলো নিজেদের মধ্যেই আলোচনায় ব্যস্ত। তারা আমাকে পিছনে ফেলে তখন অনেকটাই এগিয়ে গিয়েছিল। মোড়ল মশাই চিতার সামনে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল। খুব বেশি জোরে কথা বলাও সম্ভব নয়, এছাড়াও ভয়তে হাত পা একেবারে শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবু আমি থতমত হয়ে কম্পমান কণ্ঠে ওই পিশাচিনীকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কে তুই? কি চাস তুই? আমি জানি এসব তুই করছিস। তুই আমাকে ভয় দেখাতে পারবি না। আমি এতকাল ধরে এটাই ভেবে চলেছিলাম যে এসবের পিছনে কোনো কালো শক্তিরই হাত রয়েছে, আর এখন দেখ সে কালো শক্তিকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি। তাহলে বুঝতে পারলি তো আমার ক্ষমতার কথা। আমাকে কিন্তু এত সহজে তুই হারিয়ে দিতে পারবি না, এই আমি বলে রাখলাম। পিশাচি আবারও আমার সম্মুখে অস্ত হাসিতে ফেটে পড়ল, আর এরপরে বলল, মোড়লকে শেষ করেছি, এবার শেষ করবো ওই রাঘবকে। ও কি ভেবেছে আমাকে শেষ করে নিশ্চিন্তে ঘুমাতে পারবে? আমার কোপে ওই গ্রামের সব কিছু ছারখার হয়ে যাবে। একটি বিদেহী আত্মার শক্তি কতটা হতে পারে আশা করি এ সম্পর্কে তোকে আলাদা করে কিছু বোঝাতে হবে না। সাধক তো তুই, আর তোর তো এই সকল বিষয়ে ভালোই ধারণা আছে। কি নেই? চুপ করে আছিস যে? কি হলো? কথা বল তারানাথ। পেতনি আমার সামনে দাঁড়িয়ে উপহাস করতে থাকলো। আমি আবারও বললাম, কি চাস তুই? কে তুই? আর কেনই বা গ্রামের মানুষের ক্ষতি করতে চাইছিস? ওরা তোর কোন ক্ষতিটা করেছে শুনি? এভাবে গ্রামের মানুষগুলোকে শেষ করে তুই কি পাবি? তোর প্রতিশোধের আগুন কি নিভবে? কিরে, কথা বল। পিশাচি হাসতে হাসতে আবারও গম্ভীর হয়ে গেল। দেখলাম ওর শরীর থেকে হাত পোড়া মাংসগুলো খসে খসে মাটিতে পড়ছে, আর পিশাচি আমার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে। সে আমাকে উদ্দেশ্য করে বলল, পারবো, এতেই আমার শান্তি। এদেরকে শেষ করে আমার শান্তি। তবে আজকে মোড়লকে শেষ করে আমি যে পরম সুখ পেয়েছি সেটি কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি এক পরম সুখ। এবারে রাঘবের পালা। শেফালিকে বিয়ে করে ও কি ভেবেছে শান্তিতে ঘর সংসার করবে? ওকে রাতের বেলা আমি দেখা দিয়েছিলাম, ওর মায়ের বেশ ধরে আমি দেখা দিতে গেছিলাম। এবার শেফালিকে আমি বিধবা করব, আর সব শেষে পড়ে থাকবে ওই সুনীল। সে হবে আমার অন্তিম শিকার। কে শান্তি। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওই পিশাচি পৈশাচিক হাসি হেসেই যাচ্ছিল। ওর আসল উদ্দেশ্যই বা কি ছিল? কেন সেই রকম কাজ করেই চলেছিল? এসবের আড়ালে কোন রহস্য লুকিয়েছিল আমি কিছুই আন্দাজ করে উঠতে পারছিলাম না। আমি সেই পিশাচিকে নজরবন্দি করে মন্ত্রপাঠ করতে যাব, তার আগেই দেখলাম সে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছে। আমি ভয় আর আতঙ্কে জোরে জোরে হাঁপাতে শুরু করলাম। আমার এমন অবস্থা দেখে গ্রামের লোকেরা আমার দিকে দৌড়ে এলেন। এরপরে আমার এমন অবস্থার কথা জানতে চাইলেন। আমি তাদেরকে ওই মুহূর্তে কোনো কথাই খুলে বলতে চাইলাম না। এরপরে ধীরে ধীরে নিজের বাসায় ফিরে এলাম। আসতে না আসতেই পরের দিন সকালে কানে এলো আরো একটা খারাপ খবর।
তারানাথ চুপ করে জানালার দিকে চেয়ে রইলেন। এমন সময় বিভূতি তাকে উদ্দেশ্য করে বলল, কি হলো ঠাকুর মশাই, আপনি এইভাবে থেমে গেলেন যে? আমরা জানি না কেন মনে হচ্ছে রাঘবের সাথেও কিছু একটা অঘটন ঘটেছিল। কি তাই তো? তারানাথ পাসিং শো এর প্যাকেট থেকে আরও একখানা পাসিং শো বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়ার ছাড়তে ছাড়তে বললেন, একেবারেই ঠিক ধরেছ। রাঘবের সাথেই অঘটন ঘটেছিল। রাঘবের যে মৃত্যু নিশ্চিত ছিল সে আমি ওই প্রেতনিকে দেখেই আন্দাজ করে ফেলতে পেরেছিলাম, কিন্তু সেই মৃত্যু যে এতটা ভয়ঙ্কর ও করুণ হতে পারে এই বিষয়টি রাঘবের মৃত শরীরটার দিকে তাকিয়ে আন্দাজ করতে পেরেছিলাম। রাঘবের গোটা শরীরটা নীল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন কেউ সাপের বিষ ঢেলে দিয়েছে। আর এখানেই শেষ নয়, সেদিন রাতে রাঘবের স্ত্রী শেফালিও নিজের স্বামীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে শ্মশানতলার পাশে থাকা তেঁতুল গাছটার সাথে দড়ি লাগিয়ে ঝুলে পড়ল। গলায় দড়ি দিয়ে মরল মেয়েটা। এরপরেও বলবে এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু? একেবারেই নয়। একের পর এক প্রাণ শেষ হতে থাকলো। কি যে নৃশংস ছিল সেই খেলা তা বলে বোঝাতে পারবো না। এরপরে ঘটলো আরো বড় ধরনের বিপদ। এই আশঙ্কা পূর্বে কারোরই ছিল না। এই বিপদ সামনে এসে দাঁড়াতেই সকলের চক্ষু একেবারেই চড়কগাছ হয়ে গেল। ওই পোড়া পিশাচির কোপানলের অন্তিম শিকার হলো মোড়লের ছেলে সুনীল। বিষয়টার আজ আমি পূর্বেই পেয়েছিলাম, কিন্তু সেটা যে এতখানি ভয়ঙ্কর হতে চলেছে এই বিষয়টির ধারণা কিছুতেই করতে পারিনি। খবরটা কানে যেতেই আমি সুনীলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গ্রামের মধ্যে একের পর এক সংকট আসতেই থাকছিল। একটা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটা চোখের সামনে এসে হাজির হচ্ছিল। আমি সুনীলের ভিটেতে গিয়ে উঠলাম। দেখলাম সুনীলের চোখের মণি দুটো উপরের দিকে উঠে গিয়েছে। ও কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আমি সুনীলের গায়ে হাত দিতেই সে সহসা কেমন একটা চিৎকার করে উঠল, না, ছেড়ে দে আমাকে, একবারও স্পর্শ করবি না, ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমাকে। আমি এই কথা শুনেই বুঝতে পারলাম সুনীলের কণ্ঠ কেমন যেন জড়িয়ে যাচ্ছে। ওর শরীরের মধ্যে যে কেউ রয়েছে এটুকু আমি স্পষ্টভাবেই টের পাচ্ছিলাম। এরপর আমি সুনীলকে উদ্দেশ্য করে বললাম, কি করেছিলিস তোরা? রাঘব যে নেই সেটা তুই কিভাবে জানলি সুনীল? সত্যি করে বলতো, ঠিক কি ঘটেছিল? কেউ তো কিছুই আমাকে জানালি না। মনে হচ্ছে যেন এই সত্য তোদের ভিতরেই ধামাচাপা পড়ে রয়েছে। সত্যি করে বল, সত্যিটা বললে এখনো আমি তোদেরকে রক্ষা করতে পারবো। যদি দেরি হয়ে যায় তাহলে ওই প্রেতনি তোকেও রাঘবের মতন নিজের সাথে নিয়ে যাবে। কিরে কিরে, শুনতে পাচ্ছিস তুই আমার কথাগুলো? সুনীল, এই সুনীল, সুনীল, আমি তোর সাথে কথা বলছি। সুনীলের চোখের মণি দুটো দেখলাম ধীরে ধীরে স্বাভাবিক হলো। সাদা ঘোলাটে বর্ণের থেকে ধীরে ধীরে সেগুলো কালো বর্ণ ধারণ করলো। বুঝলাম সে স্বাভাবিক অবস্থায় ফিরেছে, কিন্তু জানতাম বেশিক্ষণের জন্য নয়। ওই প্রেতনি আবারও তার শরীরের উপরে ভর করবে, এরপরে সবটা শেষ করে ফেলবে। সুনীলের কণ্ঠস্বর কানে এলো, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছিল ঠাকুরমশাই, মস্ত বড় ভুল। এই যা কিছু ঘটে চলেছে এসবের জন্য আমরাই দায়ী ছিলাম, আমরাই। কথাগুলো বলতে বলতে সুনীলের মুখ থেকে গ্যাঁজরা বেরিয়ে আসতে লাগলো, ঠিক রাঘবের মুখ থেকে যেমনটা বেরোতে দেখেছিলাম। ওই একই দৃশ্য আমার চোখের সামনে পুনরায় ফুটে উঠতে লাগলো। আমি বুঝলাম সুনীলেরও সময় আসন্ন। এই বিষয়ে আমিও তখন কিছু করতে পারিনি, আর এবারও হয়তো পারবো না। কিন্তু মনের মধ্যে একটা জেদ চেপে গেল। এই পিশাচি, কোথা থেকেই বা এর উৎপত্তি? এইভাবে দিনের পর দিন নিরীহ মানুষগুলোর ক্ষতি বা করে যাচ্ছে কেন? কি চাইছে সে? কেনই বা এসব করে চলেছে? এমন সময় আমি দেখলাম সুনীল বিছানার উপরে উঠে বসেছে। আবারও তার চোখের মণি দুটো সাদাটে ও ঘোলাটে হয়ে গিয়েছে। এরপরে সে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর বিকট আওয়াজ করে হাসতে শুরু করলো। তুই ভাবছিস না রে তারানাথ
আমি কে, কোথা থেকে এসেছি, এসব এসব কেনই বা করছি? তাহলে শোন শোন, আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম। আমার নাম ছিল ফুলকি। তুইও তো আমাকে চিনতিস। কিরে কিরে, চিনতিস না? চিনতিস না? ফুলকির নামটা শুনে আমার গায়ে আবারও কাঁটা দিয়ে উঠল। আমি সুনীলকে উদ্দেশ্য করে বললাম, ফুলকি, তুই তুই কিভাবে মারা গেলি? আমরা তো সকলেই জানতাম তুই এই গ্রাম ছেড়ে কোথাও একটা চলে গেছিস। এই বিষয়ে তো সকলেই নিশ্চিত ছিল। তখন সুনীলের ভিতর থেকে ফুলকি রাস্তা বলে উঠল, আমি এই গ্রামেই ছিলাম, এক অনাথ ছিলাম, কেউ ছিল না আমার। মোড়লের আশ্রয় ছিলাম এই গ্রামে। সে আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল একটি কুটিরে। তার দয়ায় দুবেলা দুমুঠো অন্যের সংস্থান ঠিকই হয়ে যেত। কিন্তু কিন্তু সে যে আমার সাথে এমনটা করবে আমি কিছুতেই ভাবিনি। আমি বললাম, কি করেছিল সে তোর সাথে? বল আমাকে, বল কি করেছিল? আবারও সুনীল কোকিয়ে উঠল। এরপরে বলল, ওকে তো শেষ করে ফেলেছি। জানিস জানিস এর কারণ? শোন তাহলে। মোড়ল আমাকে আশ্রয় দিয়েছিল বলে তাকে দেবতা জ্ঞানে পুজো করতাম, কিন্তু পরে জানতে পারলাম ওই মোড়ল আমাকে ভোগ করবে বলে আশ্রয় দিয়েছে। শুধু ও নয়, ওর ছেলে সুনীলেরও কুনজর পড়েছিল আমার উপরে। ওরা বহুবার রাতের অন্ধকারে আমার সাথে অশ্লীলতা করার চেষ্টা করেছে। কখনো ছেলে, কখনো পাপ। দিনের পর দিন আমার উপরে শারীরিক নির্যাতন চলতে থাকে। আমি মুখ খুলতে পারিনি, কারণ আমাকে মুখ খুলতে এরা সকলে নিষেধ করে। প্রাণে মেরে ফেলারও হুমকি ছিল। শুধু তাই নয়, সঙ্গে রাঘব বোয়ালটাও যুক্ত হয়েছিল। সস্তা মেয়ে ভেবে এরা আমার উপর অকথ্য অত্যাচার করত। রোজ রাত হলে কেউ না কেউ কুটিরে এসে আমার সাথে অশ্লীলতা শুরু করত, কিন্তু আমাকে সবটা মুখ বুঝে সহ্য করতে হয়েছিল। কারণ একজন অনাথ মেয়ের পাশে কেই বা দাঁড়াবে, তাই না? আমার সে আর্থিক সামর্থ্য ছিল না যে আমি এদের সাথে লড়াই করতে পারবো। আমাকে মুখ বুঝে সবটা সহ্য করতে হয়েছে। এরপর ধীরে ধীরে আমার ক্ষমতা করে যায়। একদিন রাতের বেলা সুনীল আর রাঘব এসে আমার শরীরটা ছিঁড়ে খেতে থাকে। আমি বলতে থাকি, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার আর্তনাদ অন্ধকার ঘরে কোথায় একটা গায়েব হয়ে যেতে থাকে। সেদিন ওদের অত্যাচারের পারদ সমস্ত সীমা অতিক্রম করে গেছিল। আমার শরীরটাকে যথেচ্ছভাবে ভোগ করার পর একটা লোহার শাবল দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি নেতিয়ে পড়ি। ওরা আমার লাশটা প্রথমে গুম করে দিতে চেয়েছিল, কিন্তু যখন কোনো উপায় পেল না তখন ঠিক করলো আমার দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। সেদিন প্রচন্ড ঝড় উঠেছিল, মেঘের গর্জন শোনা যাচ্ছিল। ওরা দমল না, চিতায় কাঠ সাজালো, চিতায় আগুন দিল, কিন্তু প্রচন্ড বৃষ্টি হওয়াতে চিতাটা নিভে গেল। ওরা ক্ষান্ত হলো না। নিজেদের পাপ ঢাকতে ওরা আমার শরীরটাকে শ্মশানের পেছনে ডোবার মধ্যে ফেলে দিল, আর ভাবলো আধপোড়া দেহটা ওখানে পচে গলে শেষ হয়ে যাবে। ওরা আমার শরীরটা নিয়ে নোংরা খেলায় মেতেছিল। আমার লাশটা ডোবার মধ্যে পড়ে রইল, সৎকার পেলাম না আমি। তারপর থেকে আমি অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি মুক্তির আশায়, কিন্তু মুক্তি মিলছে না, কিছুতেই না, যতদিন না পর্যন্ত ওদের সকলকে প্রাপ্ত
শাস্তি দিতে পারছি ততদিন আমার মুক্তি নেই। প্রতিশোধের আগুনে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। কোনো উপায় নেই, আর কোনো পথ খোলা নেই, কোনো পথ খোলা নেই। আমার পথ থেকে তুই সরে যা তারানাথ। আমি মোড়লকে শেষ করেছি, আর সাথে রাঘবকেও। পড়ে আছে সুনীল। এর সাথে কি করব সেটা আমি জানি, কিন্তু শেষ তোকে হতেই হবে, শেষ হতেই হবে। কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল? ইচ্ছে করে আমাকে শেষ করলো। আমার আরো বেঁচে থাকার ইচ্ছে ছিল। আমি এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ করতে চেয়েছিলাম। আমাকে এরা শেষ করে দিয়েছে। সব কিছুর প্রতি ঘৃণা ধরেছে আমার। বিশ্বাস ভরসা সব কিছু থেকে সরে গেছি আমি। এখন শুধু প্রতিশোধের আগুনে জ্বলছি, আর এই আগুন এত সহজে নিভবে না, কোনো মতেই না। এই আগুনকে আমি নিতে দেব না। সরে যা আমার পথ থেকে, সরে যা বলছি। দেখলাম সুনীলের শরীরটা ক্রমে নীলাভ বর্ণ ধারণ করছে। ওর শরীরের ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে ফুলকি রাস্তা। নিমেষে সেটি বেরিয়ে এলো। এরপরে সুনীলের গলাটা শক্ত করে ধরে বলল, এবারে তোকে শেষ করব আমি। তুই শেষ না হলে আমি কিছুতেই শান্তি পাবো না, কিছুতেই না। আমার আত্মার শান্তি চাই। আমি ফুলকির আত্মাকে শান্ত করবার চেষ্টা করতে লাগলাম। কি করছিস তুই? কি করছিস? আমি মানছি ও তোর সাথে চরম অন্যায় করেছে, কিন্তু এভাবে মানুষের প্রাণ নিলে কি তুই মুক্তি পাবি? তোর দেহে সৎকারের প্রয়োজন। সৎকারের কাজ অপূর্ণ থেকে গিয়েছে বলেই তুই মুক্তি পেতে পারিসনি। এইভাবে ওদেরকে শেষ করিস না। তুই তো এতগুলো মানুষের প্রাণ নিয়েছিস। বহু নিষ্পাপ মানুষও তোর কোপের বলি হয়েছে। তাদের কি অপরাধ ছিল বল? তাদের তো কোনো অপরাধ ছিল না, তবুও তো তুই তাদেরকে ক্ষমা করিসনি। নিজের প্রতিশোধের আগুনে জ্বলে তুই এতটাই অন্ধ হয়ে গেছিস যে তুই সকলকে শেষ করে ফেলছিস। এভাবে মানুষের ক্ষতি করিস না। আমি একজন সাধক, আমি কিছুতেই তোকে এইভাবে মানুষের ক্ষতি করে যেতে দেব না। গ্রামের মানুষকে রক্ষা করবার সংকল্প নিয়েই আমি এখানে এসেছি। ছেড়ে দে ফুলকি সুনীলকে, ছেড়ে দে বলছি। ওম হিম ক্লিম মে হিম ক্লিম চামুণ্ডায় ক্লিম করডি মে হং ক্লিম হিম হিম মে পট স্বাহা। ওম হিম ক্লিম মে ক্লিম পট স্বাহা। এমন সময় দেখলাম ফুলকি খিলখিল করে ঐশাচিক হাসি হাসতে শুরু করেছে। ওর ওই হাসির সাথেই শূন্যে উঠতে থাকা কেশ রাশি যেন আমাকে বিদগ্ধ করতে এগিয়ে আসছিল। ও আমাকে নির্দ্বিধায় শেষ করেই ফেলতো। কি চরম আশঙ্কার মেঘটা যে আমার মাথার উপরে ঘুরপাক খাচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। চরম সংকটজনক অবস্থা ছিল আমার, তবু আমি চেষ্টা করেই চললাম। মন্ত্রপাঠ বন্ধ করলাম না। ওম ক্লিম ক্লিম মে ক্লিম চামুণ্ডায় ক্লিম করডি মে হিম ক্লিম মিং 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 ফট স্বাহা। ওম হিম ক্লিম মে ক্লিম ফট স্বাহা। ওম ক্লিম হিম মিং ক্লিম মিং চামুণ্ডায় ক্লিম করডি মে হিম ক্লিম মিং মিং সট স্বাহা। ওম হিম ক্লিম মে ক্লিম ফট স্বাহা। কিন্তু এরপরও ফুলকির আত্মাকে শান্ত করতে পারলাম না। সে ছিটকে ফেলে দিল আমাকে। দরজার সাথে লেগে আমার কপাল ফেটে গেল। গল গল করে রক্ত ঝরতেও শুরু করলো। এবারও পৈশাচিক হাসি হেসে চলল এই প্লেটটি। ফুলকির বিদেহী আত্মা কিছুতেই সুনীলের গলা থেকে হাতটা সরাতেই চাইল না। সুনীলের দমটা ক্রমে আটকে আসতে শুরু করলো। আমার দিকে তাকিয়ে সাহায্য প্রার্থনা করতে লাগলো। ঠাকুরমশাই, বাঁচান আমাকে, বাঁচান ঠাকুরমশাই। ফুলকির আত্মা আরো জোরে জোরে ওর গলার নলিটা শক্ত করে চেপে ধরে বলল, সেদিন মুক্তি দিয়েছিলিস আমাকে, আমিও ঠিক ঠিক এইভাবে তোদের কাছে নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিলাম। কষ্ট পাচ্ছিলাম, বারবার বলছিলাম আমাকে ছেড়ে দাও আমাকে। কিন্তু তোরা মেয়েদের ভোগ করার বস্তু মনে করিস শুধু। তোরা মেয়েদের কোনোদিনও সম্মান করিস না, কোনোদিনও না। আজকে তাই আমার হাতেই তোকে মরতে হবে।
কর্ম কারোর পিছু ছাড়ে না। তোর মুক্তি সম্ভব নয়, সম্ভব নয়। চোখের সামনে সুনীলের প্রাণটা বেরিয়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। কেবল ভ্যাল ভ্যাল করে সেদিকে তাকিয়ে রইলাম। এটাই ছিল ভবিতব্য। চোখের সামনে শেষ হলো সুনীল। দেখলাম ফুলকির আত্মাও সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। এতদিনের প্রতিশোধের আগুন এবারে নিভল, স্তব্ধ হলো সে। আমি প্রতিবারই কালো শক্তির সাথে লড়াই করে জিতেছি, কিন্তু এবারে আমাকে পরাজিত হতেই হয়েছিল, কারণ ফুলকির পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য ছিল। ওকে তাই ওর প্রতিশোধ স্পৃহা নেভাতে দিয়েছিলাম আমি। না হলে যে এক মস্ত কাজ অপূর্ণ থেকে যেত। আমার তো আসল কর্তব্য ছিল মানুষের কল্যাণ সাধন, তাই এই কাজটির মধ্যে দিয়ে আমি ফুলকির সম্মান রক্ষা করেছিলাম। পাপীর শাস্তি হতো, হয়তো ঈশ্বর এটাই চেয়েছিলেন। এবারে বুঝতে পারলাম ওই পচা দুর্গন্ধটা কিসের। ফুলকির শরীরটাকে ওরাই হাত পড়া অবস্থায় ডোবার মধ্যে ফেলে দিয়ে চলে এসেছিল। সেটি পচে গলে পড়েছিল সেখানে। তবে নিজের অস্তিত্বের কথা জানান দেওয়ার স্বার্থেই ফুলকির আত্মা ওই পচা দুর্গন্ধটিকে আমার নাক অব্দি পৌঁছে দিয়েছিল। এবারে যেন সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছিল। আমি সুনীলের শরীরটাকে শ্মশানে নিয়ে গিয়ে ওর সৎকারের ব্যবস্থা করলাম। গ্রামবাসীদেরকে ডেকে সবটা জানালাম। আমাদের গ্রামে আমাদের উপস্থিতির মধ্যেই যে এক মোড়ল রক্ষক থেকে আসল ভক্ষক হয়ে ওঠে এক অবলা নারীর উপরে এইভাবে নির্যাতন করেছিল, সেটা ভাবতেই পারিনি আমি। আমার মুখে এই কথাগুলো শুনে গ্রামের লোকেরা সকলেই লজ্জায় মাথা নিচু করে দিয়েছিল। এরপরে ওই ডোবার মধ্যে খুঁজে আমরা একটি নরকঙ্কাল পেয়েছিলাম। সেটিকে তুলে এনে তার সৎকারের ব্যবস্থাও করেছিলাম। সেদিন কোনো ঝড় বৃষ্টি হয়নি, এমনকি ফুলকির সৎকারের পরে ওই গ্রামে কেউ মারা গেলেও ঝড় বৃষ্টির আবির্ভাব ঘটত না। সবকিছুই স্বাভাবিকই ছিল, কোথাও কোনো অসামঞ্জস্যতা লক্ষ্য করাও যেত না। সবকিছু শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছিল। তবে আমার জীবদ্দশায় এমন ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি এর পরবর্তীতে আমাকে আর কোনোদিনও হতে হয়নি। এখানেই শেষ এই কাহিনী। তা কেমন লাগলো আজকের এই কাহিনী? কি হে কিশোরী, বলো দেখিনি। তারানাথের বক্তব্য শেষ হতেই কিশোরী ও বিভূতির মুখে এক প্রশান্তির হাসি ধরা পড়ল। এরপরে কিশোরী বলে উঠল, সে আর বলতে ঠাকুরমশাই, আপনি তো জানেনই আপনার চেয়ে বড় কাহিনীকার আর কেই বা আছে। সত্যি অসাধারণ লেগেছে আজকের এই কাহিনীটি। আজ তাহলে উঠি ঠাকুরমশাই, আবার একদিন এসে আপনায় জ্বালাবো। কারণ আপনার কাছ থেকে গল্প না শুনতে পারলে মনেই হয় না যে আমরা জীবিত রয়েছি। এগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখবার রসদ হিসাবে কাজ করে বলতে পারেন। এই বলেই কিশোরী ও বিভূতি সেদিন রাতের বেলা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। পথে যেতে যেতে মেঘটা আবারও গর্জন করে উঠল। তবে ঈশ্বরের কৃপায় বৃষ্টি আর নামেনি। সেদিন দুজনের বাড়ি পৌঁছতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল বই কি, তবে গল্প শোনার ঝোঁকটা থেকেই গিয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও পোড়া শ্মশানের খিদে। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছেন বুবাই, বিভূতির চরিত্রে রয়েছেন ইরফান, কিশোরীর চরিত্রে রয়েছেন সুদীপ, গল্পকথকের চরিত্রে রয়েছেন পার্থ এবং অন্যান্য চরিত্রে রয়েছেন দিগন্ত, অঙ্কিতা, রূপঙ্কর, অর্পিতা, দীপ্তদীপ, রাজ, বর্ণালী, আরুময়, কৌশিক, প্রীতম এবং অভিজিৎ। আশা করছি আজকের আমাদের এই ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতন ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।